এটা তো মিলিয়ন ভেজাল লাগি এটার সিস্টেম হলো রাজনীতি বাণিজ্য বাংলাদেশে চলে। এই বাণিজ্যটা করতে হইলে ইউনিয়নে এখন চেয়ারম্যানের কাছেও লাঙ্গল নৌকা ওটা দেখতে যায়। আমি নিজে ক্যান্ডিডেট আসলাম, আমি গিয়ে আনতাম পাচ্ছি না, ঢাকা থাকি দেখছে আর বিদেশ থাকি আইয়া হে নিজে গিয়ে লইয়া আইছে লাঙ্গল আমার ইউনিয়নে আনিয়া এটা বই গেছে। আওয়ামী লীগের আরো গেছে পয়সা লইয়া আর বই গেছে। বর বাদে আমি একটা তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করি, তারে জিএম কাদের সাহেবের কাছে দাবি রাখছি যে এই ধরনের মানুষ যদি মনে করে জাতীয় পার্টি করে না আইসে সামান্য টাকা দিচ্ছে। সুলতানপুর ইউনিয়ন, যজ্ঞনী উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়ন। ওই বাণিজ্য করার বাদে দেখলাম উঠিয়ে আমরা ডাকাত মিছিল দিছি গিয়া প্রত্যেকটা সম্মিলন হোসেন মোহাম্মদ এরশাদ থাকতে ছাত্র নেতা জাকির হোসেনের পক্ষ থাকি আমি হাজার হাজার মানুষ লিয়ে গাড়ি লিয়ে গেছি। এবং সিলেট এক্সিকিউটিভ শামীম সাহেব, বাসির ভাই, আহসান আবি, মহিন ভাই, এরা যুবন সংগঠন ফেলার এই সিলেটের হাল ধরছে, এরপরে জাতীয় বাড়ির হাল ধরছে, কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন দেখা যায় অন্য অন্য দল থাকি আইয়া আর বিভিন্ন দল থেকে আইয়া ও দুবাইয়ের মুরকাল এখন দায়িত্ব সমঝি এগুলা সারা লন্ডন ঢাকা তোবাই গুরিতরা ইনো কমিটির মানুষও নাই। আর জিএম কাদের সাহেবের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, আমার একটা দুঃখর কথা বলতে চাই যে উনি এরশাদ সাহেবের ভাই, কিন্তু 1990 সালে আমি একটা পোস্ট করলাম, কথা বলবো আমার গালিছেন না বুঝিয়া জাতীয় বাড়ির কিছু বাইন থেকে গালিছেন, তারা বুঝছে না আমি কিতা লেখছি। 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদে 8,000 মানুষের মিছিল দিছেন, 2 জন মানুষ মারা গেছেন, ডক্টর মিলন আর নুর হোসেন। ক্ষমতা ছাড়িয়ে এরশাদ সাহেব ভদ্রলোক ক্ষমতা ছাড়িয়ে দিছেন, ছাড়ার বাদে উনার জেলে ঢুকানি হয়েছে। এরপরে এই সিলেটের বৃহত্তর সিলেট থেকে 19টা সিটের মাঝে 8টা সিট উপহার দেওয়া হয়েছে এবং বাকি সব সিটও প্রতিদ্বন্দ্বিতা করতে সেকেন্ড জাতীয় পার্টি। এরশাদ সাহেব এই যে জেল খাটিছেন, শাহাবুদ্দিনে চক্রান্ত করে জেল খাটাইছে। বেগম জিয়া ক্ষমতা যাওয়ার বাদে এরশাদ সাহেবরে জেলের ভিতরে থাকি লাশ বাড়াইবার লাগে বাংলাদেশের বক্তৃতা দিচ্ছেন মানুষের শুনছেন। তার স্ত্রী আজকে যিনি বিরোধী দলের নেত্রী, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, উনি জেল কাটিয়েছেন, ওনার শিশু সন্তান জেল কাটিয়েছেন, কিন্তু আপনার জিএম কাদের সাহেব জেল কাটছেন না। হুকনায় হুকনায় নেতা বনি গেছেন, আজকেও নেতা বনছেন, ভালো কথা, আমরা তাদের সম্মান করি। কিন্তু যে বিএমপি জাতীয় পার্টি এবং পল্লী বন্ধুর লাইফ ধ্বংস করেছে, সেই বিএমপির লাগে তিনি আঘাত কর্তা। আমরা কইছি তিনি সংলাপ করেন, সংলাপ করি জুটে যান, আমরা অসুবিধা নাই। তৃণমূলের মতামতকে নেন আপনি। আমরা আওয়ামী লীগের লাগে জুট করেছেন আমাদের বিরোধী দলের নেত্রী, ওনাকে ধন্যবাদ জানাই। 2 বার অন্ততপক্ষে সংসদের বিরোধী দলে এই জাতীয় বাড়ির এই রেকর্ডটি অন্ততপক্ষে জাতীয় সংসদে থাকবে দেন। আমরা 2 বার 1914 সালে এবং 2018 সালে আমরা বিরোধী দলের খেতাব অর্জন করেছি এবং ওনার নেতৃত্বে আমাদের এই জাতীয় বাড়ি থেকে অনেক নেতৃবৃন্দরা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, ভুলে গেলে চলবেন না। আজকে এই জাতীয় পার্টি সব কিছু ভুলে গিয়ে উনি যেই ম্যাডাম জিয়া বলেছিল এরশাদের লাশ জেল থেকে বসে বের হবে, সেই বিএমপি নেত্রীর জন্য উনার এত মায়া কান্না, এই দলকে ক্ষমতায় আনতে হবে, আমাদের তৃণমূলের সাথে পরামর্শ না করে চলে গেলেন। এটা আমরা যে যাবেন না বা উনার একক সিদ্ধান্ত তো উনি শেখ হাসিনার ভুল ধরেন যে উনি একক সিদ্ধান্ত নেন, একজনের কোথায় দেশ চলে। আমি বলবো আপনার মাঝে গণতন্ত্র যদি থাকে তা আপনার ওই 20 দ্বারা ব্যাংকে ফেলেন। আপনার তো একক সিদ্ধান্ত নিয়ে মশিউর রহমান রাঙ্গা সহ অনেক নেতৃবৃন্দকে আপনার ওই একক সিদ্ধান্ত বলে দেন। আপনার মাঝে গণতন্ত্র নাই, আপনার দলে গণতন্ত্র যদি থাকে না, উনারা যদি ভুল ধরে, আপনি শেখ হাসিনার ভুল ধরেন, উনি একক দেশ চালায়, উনি একক কোথায় দেশ চালায়, আপনার একক কোথায় আপনি দলের যাকে মনে বের করে দিচ্ছেন, অতীত দিচ্ছেন, ভবিষ্যতে তো দিবেন। আপনার ওই 20 ধারার কারণে, তো 20 ধারা যদি এটা গণতন্ত্র না, ওই 20 ধারা আগামী কাউন্সিলে আপনারা আমরা দাবি রাখতাম তিনি বলে এটা শেষ করে দিবেন। এই 20 ধারা হইল গণতন্ত্র নয়। আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করি। আর আমার এলাকার অনেক মানুষ জাতীয় পার্টি নির্যাতিত মানুষ আছে যারা সঠিক মূল্যায়ন পায় না, কিন্তু আমরা ডাকাত মিছিল লইয়া যাইব, আমরা ডাকাত হাজার হাজার মানুষ লইব, ওই সম্মিলনে যাব, সম্মিলন সফল করব, কিন্তু আমরা এমপি হব না। আমার বাসির ভাই, আমার ইচ্ছা শামীম ভাই, মহিন ভাই, এরা কোনো এই স্বপ্ন দেখতো না। এরশাদর জাতীয় পার্টি সিলেট শহরে টিকিয়ে রেখেছে,
কিন্তু বিনিময়ে এরা লাঞ্ছিত হয়েছে, আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এমপি তো আই ওই লন্ডন থাকি টাকা দিছে, এমপি হয়েছে, অন্য জায়গাতে অন্য দল থাকি আইছে, ওই টাকাগুলো নিয়ে গেছে এমপি বানাইয়া দিচ্ছেন। কিন্তু তৃণমূলের খোঁজ নিছেন না। আমার উপরে 4-5টা মামলা হয়েছে, আমার ফ্যামিলির মামলা আছে, আমি জেল কাটছি, আমি যে নির্যাতনের শিকার হয়েছি, আমি যে এখন বক্তৃতা দিছি, আমি আরো ভবিষ্যতে রাজনীতি করিয়া আমার উপরে আরো জুলুম নির্যাতনের আমি শিকার হব। কিন্তু আপনারা যে সিনিয়র লিডার যারা আছেন, আমাদের পল্লীমাতা, ওনাকে আমি আর ধন্যবাদ জানাই। বিশেষ করে উনি অসুস্থ থাকার পরেও এই সিলেটের বিভাগের মধ্যে, বিশেষ করে আমার উপজেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই করুণ যে সময় গেছে আমরা বন্যা, এই বন্যার সময় মুজিবুর রহমান ডালিম সাহেব, এই এম জাকির হোসেন, এরা ওনার পক্ষ থাকিয়ে, জাকির ভাই নিজের পকেট থেকে এই ত্রাণ সামগ্রীগুলো পাঠিয়েছে এবং ওনার পক্ষ এই ত্রাণ সামগ্রী হচ্ছে। হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের উপজেলায় 1988 ওই বন্যার সময় গিয়া কোমরখনিতে ত্রাণগুলো বিতরণ করছে। কিন্তু আমরা দেখলাম 2-3 বার সিলেটের এই সমগ্র বিভাগ বন্যায় কবলিত হয়েছে। উনি ডাকাত বসেছিলেন আমাদের দলের চেয়ারম্যান, উনি একটাবার সিলেট আসেন নাই। উনি ম্যাডাম এই থাইল্যান্ড থাকিয়া এই ত্রাণগুলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু উনি ঢাকা থাকিয়া ওই ত্রাণগুলা নিয়ে এখানে আসতে পারলেন না। 1 লক্ষ টাকার ত্রাণ দিয়া কয়েক কোটি টাকার ঘোষণা দিলেন, আর ওনার কিছু লোক দিয়ে ফটো সেশন করার জন্য পৌঁছাইলেন। মানুষ আমাদেরকে বলে জাতীয় বাড়ির ত্রাণগুলা কোথায়? আমরা আরো লজ্জিত হয়েছি। সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করব। আগামীতে আমরা ওই যে 26শে নভেম্বরের যে জাতীয় কাউন্সিল সফল করব, এই কাউন্সিলে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা থাকিয়া, আমরা 4টা জেলা আছে এই বিভাগের মধ্যে, আমরা হাজার হাজার নেতা কর্মী, ইস্তাকুল হোসেন, শামীম ভাই নেতৃত্বে আমরা এখান থেকে হাজার হাজার লোক নিয়ে যাব এবং এই সমাবেশকে সফল করবো। এই আশা ব্যর্থ রেখে আমার সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আফজল আলী তালুকদার 26 নভেম্বর 2022 জাতীয় পার্টির সম্মেলন সফল করার লক্ষ্যে আমাদের বিশ্বনাথ উপজেলা থেকে যতটুকু করণীয় লাগে আমরা যানবাহনের চেষ্টা করব। কিন্তু আমাদের বিশ্বনাথ উপজেলা যে জাতীয় পার্টির কমিটিটা, এই কমিটিটা কিন্তু খেলনার কমিটি। আমরা অনেক কমিটি দিয়েছি, কুনিমিয়া সাহেবের কাছে, কিন্তু কমিটি বাস্তবায়ন আমরা হয় নাই। তো আমি আমাদের এই জায়গায় কেন্দ্রের নেতাকর্মীরা আপনারা আসছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এমপিও ছিলেন সিলেট 2 আসনের, 5 বছর উনি ক্ষমতায় ছিলেন। আমি উনি চ্যালেঞ্জের সাথে মোকাবিলায় বলতে চাই, উনি 5 বছরে 5টা সদস্যও উনি জোগাড় করতে পারছেন না। শুধু উনি জোগাড় করছেন বারাটিয়া, যেমন বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা। আমি যা বলছি তা সত্য বলছি। এবং কোনো উন্নয়নের কাজ আমাদের কাছ থেকে, আমরা জাতীয় পার্টি বলে, এর সাথে সৈনিক বলে আমরা কোনোখানে হাত বাড়াইতে পারছি না, নেতাকর্মীর কাছে যাইতে পারছি না। কিন্তু এখনও আমাদের বিশ্বনাথ সিলেট 2 আসনের নেতাকর্মীরা আমরা যে কোনো সময় চাইলে মিটিং মিছিল বিশ্বনাথ করতে পারি, কোনো নেতাকর্মী ফিরাইতে পারতো না আমাদের জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি এখনও জাগ্রত আছে। কিন্তু আপনারা সামনের লোককে যেভাবে এমপি দিবেন, আপনারা বিক্রি করবেন, যেভাবে তারা কিনে আনবেন, কিন্তু এদেরকে দিতে হলে আপনারা খেয়াল করে দিবেন, যেভাবে আমরা বিশ্বনাথ যেভাবে আমাদের দখলে ছিল সিলেট 2 আসন, আমরা আবার আমাদের দখলে আনতে পারি, সেই লক্ষ্যে কাজ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ অমর হোক, রোশন এরশাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সভাপতির আসনে রঞ্জিত সম্মেলন প্রস্তুতি কমিটির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব ইসহাকুল শামীম সাহেব,
সভাপতির আসনে অলঙ্কিত সম্মেলন প্রস্তুতি কমিটির বিভাগীয় কমিটির আহ্বায়ক জননেতা জনাব ইশরাকুল উদ্দিন শামীম সাহেব, প্রধান অতিথির আসনে অলঙ্কিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ গুফরান ভাই, বিশেষ অতিথির প্রধান বক্তার আসনে অলঙ্কিত হাজার হাজার কর্মী করার কারিগর, আমার প্রাণপ্রিয় নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাই, বিশেষ অতিথির আসনে অলঙ্কিত আহসান হাবিব মঈন ভাই, বিশেষ অতিথির আসনে অলঙ্কিত বাসির ভাই সহ তৃণমূল জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাই আমার সালাম, তার এই সাথে জানাই এরশাদি অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে জাতির এই ক্রান্তি লগ্নে পল্লী মাতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীর এবং জাতীয় পার্টির দীর্ঘদিন যারা পদ বঞ্চিত এবং জাতীয় পার্টির ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কার হয়েছে, তাদের কথা চিন্তা করে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, সেই ঐক্যের ডাককে আমি পল্লী মাতা বেগম রওশন এরশাদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের সিলেটের কৃতি সন্তান পীর হাবিবুর রহমান সাহেব একটি কলাম লিখেছিলেন যে জাল টানে ওয়াহিদে মাছ খায় নাহিদে। সেই কলামের সূত্র ধরে আমি বলতে চাই, আজকে তৃণমূল জাতীয় পার্টি জনাব ইকবাল হোসেন রাজু ভাইয়ের ডাকে আমরা এখানে এসেছি। খাল দেখা যাবে, জাল আমি টানবো, কিন্তু মাছ খাইবে ওয়াইজ খাবে, সেটা হতে পারে না। আমার অনুরোধ আপনাদের কাছে, আমার দাবি এটুকু আপনাদের কাছে, আজকে যারা জাতীয় পার্টি তৃণমূল জাতীয় পার্টি আপনাদের দুঃসময় আসছে, কিন্তু যখন আপনাদের সুসময় আসবে তখন ব্যবসায়ীরা টাকা নিয়ে আপনাদের কাছে যাবে, তখন আপনারা ব্যবসায়ীকে নমিনেশন দিয়ে দিবেন, সেটা হতে পারে না। আজকে জাতীয় পার্টির এই অবস্থার কারণে জাতীয় পার্টির এই কঠিন বাস্তবতায় শিকার হতে হচ্ছে। আমরা যারা তৃণমূল জাতীয় পার্টি, আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অনেক জেলার নেতৃবৃন্দ বলে, আমার কথা এসপি সাহেব শুনে, আমার কথা ডিসি সাহেব শুনে, যখন কোনো সেই কথা রাস্তা ধরে তৃণমূল নেতাকর্মীরা কোনো আন্দোলন সংগ্রাম করে, তখন দেখা যায় ওই নেতা কনস্টেবলের সাথে কথা বলতে পারে না, ওই নেতা থানার এসআইয়ের সাথে কথা বলতে পারে না। কিন্তু যখন বড় বড় কথা বলে, তখন দেখা যায় যে ওই নেতৃবৃন্দকে যখন রাজপথে অন্যান্য দল হার ভাঙ্গে, তখন ওই নেতার কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। তার বাস্তবতা হচ্ছে, আমি একটি কথা না বললেই নয়, এই বিশ্বনাথের রফিক এবং বিশ্বনাথের এই যে আরও কিছু নেতৃবৃন্দ যখন এই যে আরশালী বাবলু এই মশিউর রহমান রাঙ্গা সাহেবের সামনে তৃণমূল নেতৃবৃন্দের একটি কথা বলতে গিয়ে এমপি সাহেবের চড়তাপ্পরের শিকার হয়েছিলেন, সেই চড়তাপ্পরের প্রতিবাদ করতে গিয়ে আমি, বাসির ভাই, মঈন ভাই, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, কিন্তু আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই এবং জেলার নেতৃবৃন্দের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব ইকবাল হোসেন রাজু ভাইয়ের কাছে, আপনি তৃণমূল থেকে উঠে আসা জাতীয় নেতৃত্বে আবির্ভূত, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যাহা পড়ি আজকে যারা এখানে জাতীয় পার্টির দূর সময়ে, আজকে আমি সিলেট জেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য, কাল কিন্তু আমি বহিষ্কার হয়ে যাব, এটাই বাস্তবতা। কিন্তু আমার উপজেলায় যদি উপজেলার চেয়ারম্যান হয় লন্ডন থেকে এসে, আমার মনে কষ্ট লাগবে, কিন্তু আপনারা তাকে নমিনেশন দিয়ে দিবেন। আমার সাথে সিলেট 2 আসনে যিনি নির্বাচন করবেন, ফখরুল ইসলাম সোহেল সাহেব, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পার্টির দুঃসময়ে আমি সিলেট 2 আসনে নির্বাচন করব। বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি যেটা রওশন এরশাদের নেতৃত্বে হয়েছে, সেই কমিটিতে আমি যত ধরনের সার্বিক সহযোগিতা করার আমি করব। কিন্তু আপনারা পরিষ্কার করতে হবে সিলেট 2 আসনের প্রার্থীকে,
আপনারা পরিষ্কার করতে হবে সিলেট 3 আসনের প্রার্থীকে, আপনারা পরিষ্কার করতে হবে সিলেট 4 আসনের প্রার্থীকে। আমি আবারও বলছি ইকবাল হোসেন রাজু ভাইয়ের কাছে যে আপনি তৃণমূল থেকে উঠে আসা জাতীয় নেতৃত্বে আবির্ভূত, আমরা বড় জোর আপনাকে ফোন করতে পারবো, আমরা বড় জোর প্রাণ ভাইকে ফোন করতে পারবো, কিন্তু আমরা ম্যাডামকে ফোন করতে পারবো না। কিন্তু তৎকালীন সময় ম্যাডামের সামনে চাটুকাররা বসে পড়বে, তখন আমি যদি চেয়ারম্যান নমিনেশন নিতে যাই, আমার তো এত টাকা নেই, আমি জাতীয় বাড়ি করে প্রতিদিন আমার রেস্টুরেন্টে 100-500 করে খরচ যদি করি, মাসে 3000 টাকা খরচ করবো। কিন্তু লন্ডন থেকে কোনো নেতা মাসে 3000 টাকা খরচ করবে না, সেই 1 বছরে মাসে এসে 37,000 টাকা খরচ করে সেই নমিনেশন নিয়ে আসবে, এটাই বাস্তবতা। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমাদেরকে রাজপথে ঠেলে দিয়ে আপনারা দেখেন আজকে যারা এখানে আসছেন, এখান থেকে বের হওয়ার পথে বিএনপির আক্রমণের শিকার হতে পারি, জাতীয় বাড়ির একটি অংশে আক্রমণের শিকার হতে পারি। সেই সময় যদি আপনারা ফোন ধরেন না, সেই সময় যদি আপনাদের কথা এসপি সাহেব শুনে না, তখন আমাদের অবস্থা কি হবে? এই বাস্তবতাটাকে আপনারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনগুলা জাতীয় বাড়ির রৌশনের স্বাদের প্রতি আস্থা, আপনাদের প্রতি আস্থা তৃণমূল নেতাকর্মীর থাকতে হবে। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদের কাছে, আমি অনেক প্রতিবাদ করতে গিয়ে সিলেটে অনেক মামলায় শিকার হয়েছি, অনেক হামলায় শিকার হয়েছি, অনেক প্রতিবাদ করতে গিয়ে আমার বাসির ভাই জেল কেটেছেন, পুলিশের মার খেয়েছেন। এগুলা কিন্তু সিলেটের প্রত্যেক নেতাকর্মীরা জানে। যখন আমাদেরই সহকর্মী এমপি হয়ে যায়, তখন এসপি তাকে ছাড় বলে, কিন্তু আমাদেরকে তো এসপি ছাড় বলে না, এটাই তো বাস্তবতা। কিন্তু আপনারা দালালদেরকে, চাটুকারদেরকে আপনারা এমপি বানাবেন, আর আমরা মাঠে আন্দোলন করব, বিএনপির সাথে মাইর করব, আওয়ামী লীগের সাথে মাইর করব, সেই মাইর করে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব। আপনারা এমপি হবেন, এমপি হয়ে আমাদের খোঁজখবর নেবেন না। আপনারা দেখেন সিলেট বিগত সময় আপনারা যাদেরকে এমপি বানিয়েছেন, ওরা আওয়ামী লীগকে লাইসেন্স করে দিয়েছে। দলে ওদের অবদানটা কি ছিল? যাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, ওদের নির্বাচনী এলাকায় জিজ্ঞেস করেন যে ওরা যদি চেয়ারম্যান ইলেকশন করে, এরা বিপুল ভোটে নমিনেশন বাজেয়াপ্ত হবে। ওদের নির্বাচনী এলাকায় গিয়ে জিজ্ঞেস করেন যে ওদের জাতীয় পার্টির নেতাকর্মী কি খোঁজ খবর নিয়েছে? জাতীয় পার্টির নামে সে একটি সম্মেলন করেছে কিনা যাদেরকে আপনারা এমপি বানিয়েছিলেন? এমপি হওয়ার পর দেখা যায় ছাত্রলীগের সভাপতি ওর সাথে গেস্ট, এমপি হওয়ার পর দেখা যায় যুবলীগের সভাপতি ওর গেস্ট, কিন্তু জাতীয় পার্টির উপজেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট সেক্রেটারি ওর 3 নম্বর চেয়ারে বসে রাখে। ওরা আইন শৃঙ্খলা কমিটিতে জাতীয় পার্টির যে নির্বাচনী এলাকায়, যেমন যোগীগঞ্জে আপনারা এমপি বানিয়েছেন, যোগীগঞ্জে উপজেলা জাতীয় পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিল না। বিশ্বনাথ এবং বালাগঞ্জ, বিশ্বনাথ এবং উসমানীনগর জাতীয় পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিল না। এটা এই বাস্তবতা। জাতীয় পার্টি দিন রাত করে এরশাদ এরশাদ বলে নেতার পিছনে স্লোগান ধরে জীবন যৌবন কাটিয়ে দেয়, কিন্তু এমপি যখন আপনারা বানান, সে উপজেলার প্রেসিডেন্ট, সে আইন শৃঙ্খলা কমিটির সদস্য হতে পারে না। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদের কাছে, আজকে যারা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা আপনাদের ডাকে, ইকবাল হোসেন রাজু ভাইয়ের ডাকে সাড়া দিয়েছে, আপনারা পরিষ্কার করুন। আমাকে উপজেলা নির্বাচনে নমিনেশন দিবেন, তখন আমি আমার উপজেলায় আমি কাজ করব এবং আমি আমার জীবন যৌবনের অর্থ এখানেই আমি খরচ করব। এবং এরা যদি সঠিক হয়ে থাকে এবং আমার উপজেলায় যদি আপনারা নমিনেশন অন্যজনকে দিয়ে দেন, তাহলে আমি কেন এই কাজ করব? আমি বিনয়ের সাথে বলবো, আপনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং 26 তারিখ বিভাগীয় সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা সিলেট বিভাগ ইসরাউল শামীম ভাই এবং বশির ভাই, মঈন ভাই সহ
আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেই কাউন্সিলে অংশগ্রহণ করব। সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন যেহেতু ডায়াসে চলে আসছে, এর জন্য গিয়াসউদ্দিন চৌধুরী সাবেক আইন বিষয়ক সম্পাদক তাকে বক্তব্য মতামত তুলে ধরে 26 তারিখের বিষয়ে মতবা আজকের এই মহতীয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা থেকে আগত ছাত্রবাড়ির নেতৃবৃন্দ এবং সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মতামত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে আমরা জাতীয় পার্টি করি, আমরা জাতীয় পার্টি করি কিন্তু আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন পত্রপত্রিকায় আসতেছে যে অমুক কমিটি হচ্ছে কিন্তু যাদের নাম আসতেছে আমরা দেখতেছি ইতিপূর্বে এরা জাতীয় পার্টির দালালি করেছে, বিভিন্ন কুচক্রী মহলের সাথে ওরা জড়িত, কিন্তু তারা কিভাবে এইগুলা অনুমোদন নিয়ে আসে, এটাই আমাদের চিন্তার ভাবনার বিষয়। আমরা জাতীয় পার্টি করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী 26শে নভেম্বর যে প্রস্তুতি আমাদের যে জাতীয় বিভাগীয় সম্মেলন হবে, এই সম্মেলনে আমরা সবাই সর্বাত্মকভাবে আমরা সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আপনারা সবাই অবগত রয়েছেন সবাই জানেন আজকে এর জন্য ওনাকে এর পরবর্তীতে যে আমাদের আসামি মহিলাই আছেন যে রাজনীতি মিটিং হবে, কালকেও উনি করেছিলেন নেতৃত্ব ছুটি দিবেন, আমরা ছুটি দিতে পারবো না এবং বক্তব্য ছুটি প্রদানের আবেদন আমরা দেশ থেকেও আপনার পক্ষে আমরা জানাইলাম, মঞ্জুর করার দায়িত্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কাউন্সিল এবং সম্মেলন আগামী 26 নভেম্বর 2022। এই সম্মেলনকে সর্বাত্মক সফল এবং সার্থক করার লক্ষ্যে সদ্য ঘোষিত সিলেট বিভাগীয় একটা সমন্বয় কমিটি, এই সমন্বয় কমিটির আজকের এই সমন্বয় প্রথম সভা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় দিয়ে যে সিলেট এসেছেন, আমরা সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে, সিলেটের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সভাকে সর্বাত্মক সফল এবং সার্থক করার জন্য আমাদের সমন্বয় কমিটির বিভাগীয় সমন্বয় কমিটির জয়েন্ট যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার থেকে আগত নেতৃবৃন্দ, আপনারা সবাইকে সিলেটের পক্ষ থেকে এবং উক্ত সদ্য ঘোষিত সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি কোনো বক্তব্য দিব না, আমি খালি শুধুমাত্র 2-1টি পয়েন্ট বলে আমার একটা ব্যক্তিগত অসুবিধার কারণে আমি চলে যাব। আমার পরবর্তী 1 নম্বর যুগ্ম আহ্বায়ক এই সমন্বয় কমিটির জনাব আস্তার হাবিব মঈন সাহেব, বিপ্লবী নেতা, তুকুর নেতা, আমি ওনাকে সভাপতিত্বের আসনে রেখে আমি চলে যাব। আমি ঘন্টা 2 পরে আবার এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করব। আমি আমার বক্তব্যে শুধুমাত্র এই কথাটি বলবো যে আমি জাতীয় পার্টি কতদিন তৈরি করে আমি নিজেও জানি না, তবে আমি এটা বলতে পারবো যে সিলেটে প্রথমে জনদল সৃষ্টি হয়েছিল, ওইটাতে আমরা এক ছোট্ট সদস্য ছিলাম। জাগদল হয়েছিল, সেইটাতে একটা ছোট্ট সদস্য ছিলাম। 1983 ইংরেজিতে সর্বপ্রথম জাতীয় জনযুব সংহতি ঢাকা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। হাফিজ ভাই প্রেসিডেন্ট ছিলেন এবং সৈয়দ আবু হোসেন বাবলা ভাই সদস্য সচিব ছিল। ওইটাতে আমি 70 নম্বর একটা কনিষ্ঠ সদস্য ছিলাম। এর আগে সর্বপ্রথম চেয়ারম্যান ওই লাগিয়ে কনভেনার ওই লাগিয়ে হাফিজ ভাই ও ইকবাল ভাই জানেন।
সদস্য সচিব এটা জাতীয় যুব সংগঠন, ঠিক আছে। জাতীয় জনযুব সংগঠন, জাতীয় জনযুব সংগঠন কেন্দ্রীয় কমিটির সদস্য কনভেনার ছিলেন সৈয়দ ভাই, এই যে হাফিজ ভাই, আর সদস্য সচিব আর সৈয়দ আবু হোসেন বাবলা। ওইটাতে আমি 17 নম্বর সদস্য ছিলাম। এরপরে কালবে সিলেটের জাতীয় পার্টিতে সর্বপ্রথমে যুব সংগঠিতে আমি সদস্য জয়েন্ট হই। তারপরে এক পা পা করে আমি সেক্রেটারি হই, সদস্য সচিব হই, তারপরে আমি কনভেনার হই, সভাপতি হই, জাতীয় পার্টির প্রচার সম্পাদক থেকে, দফতর সম্পাদক থেকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হয়েছি, অদ্যবধি আসি। এর মধ্যে আবিষ্কার হয়েছি, বহিষ্কার হয়েছি, উড্র হয়েছে। এখন রিসেন্টলি গত সেপ্টেম্বর মাসের 13 তারিখে বনানী থানাতে কিয়ারি একটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে। সেটি হচ্ছে গিয়ারি আপনার এই যে আইসিটি মামলা। আর গত অক্টোবর মাসের 3 তারিখে হয়েছে আপনার এই যে বাসানটেক একটা থানা আছে নাকি, বাসানটেক থানায় একটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে। বাসানটেক থানা থেকে ফোন করে আমাকে বলছে। আর একটি থানা হয়েছে মসজিদ, একটি মামলা হয়েছে মসজিদুল থানা থেকে। এই 3টি মামলা বর্তমানে আছে। আপনাদের সবাই অবগতির জন্য আমি জানাচ্ছি, আমার পারিবারিক কিংবা ওই যে জায়গা বিষয়ে 17-18টা মামলা কৌটো আছে। তো সেই সময় আমার কৌটো যাওয়া আসা আছে, জেলও 2-3 বার খাচ্ছি। তো এই গাঙ্গে যখন যেইতেই বলছে লুটা না নিয়ে হাসি নিয়ে গেলাম। তো তাতে আইসিটির 3টা মামলা হয়েছে, আরও যদি 5-10টা মামলা হয় তাতে সমস্যা নাই। আর এই চালানে এখন পর্যন্ত বহিষ্কার হয়ে নাই, আবিষ্কারই আছি। এরপরে এই দুর্দিনে আমরা আপনাদের ডাকে সাড়া দিছি, পল্লীমাতা রসনেশ্বর সাহেব ডাক দিছেন, আমরা সাড়া দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করছি। আমাদের একটিমাত্র অনুরোধ যে আপনাদের যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, যে আপনাদের যখন সুদিন আসবে, আপনারা যখন মনোনয়ন দিবেন, আপনারা যখন কেন্দ্রীয় কাউন্সিলের পরে কমিটি গঠন করবেন, তখন যেন আমাদেরকে না বলেন। যদি আমাদেরকে বলেন তাহলে এই শাহজালাল সাফরান বুরহানুদ্দিন সাহেবের মাজারের মাটি ছুঁয়ে বলতেছি যে আল্লাহ সইবে না। আপনারা যেন এই সময়টাতে আমাদেরকে না বলেন, এইটাই আমার একমাত্র অনুরোধ। আর দ্বিতীয়ত হচ্ছে, জাতীয় পার্টির লোকজন কেন করবে? জাতীয় পার্টির লোকজন করবে, মিছিল করবে, মিটিং করবে, পুলিশের ইটা খাইবে, ঢিল খাইবে, জোর তোমার সবগুলা যাবে তার ভিতর দিয়ে। চেয়ারম্যান দিবেন ঢাকার থেকে, উপজেলা চেয়ারম্যান বানাইবেন ঢাকার থেকে, এমপি বানাইবেন ঢাকার থেকে, জাতীয় পার্টি সিলেট জেলা কমিটির প্রেসিডেন্ট বানাইবেন ঢাকার থেকে, সেক্রেটারি বানাইবেন ঢাকার থেকে। তৃণমূলের নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা, কোনো যোগাযোগ কিচ্ছু নাই। তাই যে সিলেটে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ে তৃণমূলের জাতীয় পার্টি কেন করবেন? এই হচ্ছে কি জাতীয় পার্টির নেতৃত্বে কোনো ধারাবাহিকতা নাই, নেতৃত্বে কোনো ধারাবাহিকতা নাই, যার জন্য জাতীয় পার্টির এই বিপর্যয় এবং এই দুর্দশা। না হইলে আজকে জাতীয় পার্টি গঠনের যে বয়স হয়েছে, এই বয়সে আজকে জাতীয় পার্টি 1 নম্বরে থাকার কথা। কিন্তু শুধুমাত্র সঠিক নেতৃত্বের অভাবে এবং সঠিক রাজনীতির অভাবে জাতীয় পার্টি আজকে এই পর্যায়ে। 2 নম্বর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে আপনাদের কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আজকে আমরা পেয়ে খুব খুশি হয়েছি। আমাদের একটি অনুরোধ, আমাদের গঠনতন্ত্রে অগণতান্ত্রিক যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে 20 নম্বর ধারা সহ অন্যান্য ধারা যদি থাকে, তাহলে অগণতান্ত্রিক যত ধারা আছে এই ধারাগুলো যেন বাতিল করা হয়। কেননা আগে দলের মধ্যে গণতন্ত্র সৃষ্টি করতে হবে, তারপরে দেশে গণতন্ত্র সৃষ্টি করতে হবে। আপনার দলে গণতন্ত্র নাই, আপনার নেতার কাছে নীতি নাই, তাহলে আপনি দেশের নীতি কি করবে? তাই হিসাবে এই গণতান্ত্রিক ধারাগুলা আপনারা বাদ দিবেন, এইটা আমরা সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ। 3 নম্বর হচ্ছে কি আগামী 26 নভেম্বর কেন্দ্রীয় কাউন্সিল। আমাদের সিলেট থেকে ঢাকা 312 কিলোমিটার। আমি কথা দিচ্ছি, আমাদের সিলেটের আজকের যে নেতৃবৃন্দরা আছেন উপস্থিত এবং সমন্বয় কমিটির যারা আছেন, আমার হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ বাদে বাকি যারা আছেন, এরা সবাই সিলেটের কুট্টি, সিলেট শহরে বাস করে, শহরের লোক, বাইরের কোনো লোক নাই, মফস্বল কোনো উপজেলার লোক নাই। বিদায় আমি তাদেরকে সাথে নিয়ে বলতে চাচ্ছি যে আগামী 26 নভেম্বর কেন্দ্রীয় কাউন্সিলে যদি আপনারা আমাদেরকে কিছু কন্ট্রিবিউশন করেন কিংবা কিছু সহযোগিতা করেন, আমরা 5,000 লোক নিয়ে ঢাকা কেন্দ্রীয় সংসদে যোগদান করিব। আমরা কথা দিলাম, ইনশাআল্লাহ যদি আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমরা ওয়াদা রক্ষা করার আপনার চেষ্টা করব, তাতে কোনো বিরোধ নেওয়া হবে না। তৃতীয়ত হচ্ছে যে আমরা আজকে আমাদেরকে দুর্নীতি দেখে পেয়েছেন,
আমার নেতা নেত্রীরা আসছেন, আমার নেত্রী বক্তব্য দিয়েছেন, আমার ছোটো ভাই আরও বক্তব্য দিচ্ছেন, আপনারা সব বক্তব্য শুনছেন, আমি কোনো বক্তব্য দেব। আমি আরেকবারই এই কথাটি বলবো যে দুর্দিনে আমরা আছি, আমরা থাকবো, ইনশাল্লাহ আমাদেরকে আগামীতেও পাবেন, কিন্তু আপনাদের সুদিনের জন্য আমাদেরকে ভুল না পড়ে এই অনুরোধটুকু রেখে এবং আপনাদের স্মরণ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি একটি ব্যক্তিগত কাজে 2টা ঘন্টার জন্য আপনাদের কাছ থেকে সময় নিয়ে যাচ্ছি। আমার পরবর্তী আজকের সভার সভাপতিত্ব করবেন সিলেট সমন্বয় কমিটির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জনাব আহসান হাবিব ভাই। আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু অমর হোক, পল্লী মাতা জিন্দাবাদ। সর্দার জিয়াউল ভাই এখন বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। মূলত অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে যাদের বক্তব্য শুনলাম, এবং আমরা একটি রাজনৈতিক চর্চা করি জাতীয় পার্টির। আমরা শুরু থেকেই জাতীয় পার্টি করি। মূলত এখানে বেশিরভাগই পদবঞ্চিত, বহিষ্কৃত, মূল্যায়ন এই ধরনের নেতৃবৃন্দরা আমরা একত্রিত হয়েছি। অনেক ক্ষোভ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা লাগে। আমরা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শে রাজনীতি করেছি। যখন স্যার জীবিত ছিলেন তখনও নানান জটিলতা দেখা দিয়েছিল নির্বাচন কেন্দ্রিক, আমরা এগুলো প্রতিহত করেছি। স্যার সিএমএইচে ছিল, পার্টিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র হয়েছে, বিএনপির একটা অংশ নিয়ে গেছে, কাজী জাফর আহমেদ থেকে শুরু করে অনেকেই তারা বিএনপির সাথে আঘাত করার চেষ্টা করেছিল। তাতে ফায়দা কি হতো? ফায়দা লুটত বিএনপি, যেই বিএনপি জাতীয় পার্টির নেতাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে। এখানে মঈন ভাই, আমি মঈন চেয়ারম্যান ভাই বলে ডাকি, মূলত বিএনপির আমলে সবচেয়ে বেশি এই 6টা বছর জাতীয় পার্টির নেতারা আমার বাড়ির রাজশাহী, মেজবাউদ্দিন বাবলু, নূরনবী চাঁদ, সর্দার আমজাদ, 3 জন মন্ত্রী ছিল আমার এলাকায়। এই 3 জন মন্ত্রীর বাড়িতে আগুন ধরানো হয়েছে। কারা দিয়েছে? বিএনপির নেতারা। সেই বিএনপির সাথে যখন 2014 সালে 2018 সালে আতাত করে একটা অংশ এরশাদ সাহেবকে যখন টেনে নিয়ে গিয়েছিল নির্বাচন বয়কট করে, তখন এই পার্টির হাল ধরেছিল বেগম রওশনের সাথে। যার কারণে আজকে আমরা দুইটি বার বিরোধী দল হিসাবে বাংলাদেশে স্টাবলিশ হয়েছে এরশাদ সাহেব ক্ষমতা ছাড়ার পরে। এটা একটা বিরাট অর্জন। আজকে এই অর্জনের কারণে বর্তমান পার্টির চেয়ারম্যান অনেক বড় বড় কথা বলছে। এটা কার জন্য? মুজিবুল হক চুন্নু আজকে মহাসচিব, উনি আজকে বেগম রওশনের সাথে নিয়েও কমেন্ট করে, আমরা মিডিয়ায় দেখি। চুন্নু সাহেব ভুলে গেছে 1997-এ উনি বিএনপিতে গেছে, 1 বছর বিএনপি করেছেন, এরশাদ সাহেবের দল ছিল। তাকে আজকে মন্ত্রী বানানো হয়েছে। সর্বদলীয় সরকার যখন গঠন হয় 2013 সালে, বেগম রওশনের সাথে তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, রুহুল আমিন হাওলাদার ছিলেন বিমানমন্ত্রী, এরকম 4-5টা মন্ত্রী দেওয়া হয়েছিল। তখন এই চুন্নু সাহেবকে দিয়েছিলেন ম্যাডাম, নিজ হাতে টেনে নিয়ে এসে মন্ত্রী বানিয়েছেন। আজকে উনি বড় বড় কথা বলেন, মিডিয়ায় পাল্টা বিবৃতি দিয়ে দেন। যখন আমাদের নেতারা এখানে ইকবাল হোসেন রাজু ভাই উপস্থিত আছেন, এবং গফরান ভাই আছেন, গোলাম মশিউ ভাই, যখন দেখি প্রোগ্রাম দেয়, ওরা কাউন্টার প্রোগ্রাম করে। সকালে প্রোগ্রাম হলে বিকালে করে তারা কাউন্টার বিবৃতি দেয়। কাউন্টার বিবৃতি দেয় কারণ কাউন্টার কখন হয়? যখন কাউন্টিং হয়। অর্থাৎ আমাদেরকে কাউন্টিংয়ে ধরেছে তারা। ম্যাডাম একটা প্রেস বিজ্ঞপ্তিতে পুরো পার্টি এলোমেলো হয়ে গেছে, ম্যাডাম কথা বলে নাই। গতকালকে একটা বিবৃতিতে, এটা সেমিফাইনাল রাউন্ড চলছে, ফাইনাল হবে 26শে নভেম্বর। এই 26শে নভেম্বরে আমরা চ্যাম্পিয়ন হব। কারা চ্যাম্পিয়ন হব? আমরা যারা এরশাদের আদর্শে রাজনীতি করি। একটা কথা বলে কি, স্বামীর কিংবা আমার অবর্তমানে আমার সম্পদ গচ্ছিত রাখে কি? আমার স্ত্রী সন্তান, আমার ভাই না। এখানে
উনি পার্টির চেয়ারম্যান হয়েছেন কিভাবে আমরা জানি। এরশাদ সাহেবকে রাত 2:30টার সময় ঘুম থেকে তুলে নিয়ে এসে উনি বিবৃতি দিয়ে চেয়ারম্যান হয়েছেন, আমরা দেখেছি। স্যার কথা বলতে পারছে না। পরবর্তীতে স্যার বলেছে আসলে আমি তো অসুস্থ, আমাকে রাত 2টার সময় ঘুম থেকে তুলে নিয়ে এসে বিবৃতি দেওয়াছে। এগুলো আমরা বলি না। গুটি কয়েক 3-4 জন নেতা রংপুর বেল্টের, ওনারা আজকে পার্টির, এই যে ম্যাডাম বলেছেন পার্টি ঠিক নেই স্যার মারা যাওয়ার পরে আমি ইনঅ্যাক্টিভ, আমি মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক থেকে পদত্যাগ করেছি। যেদিন যে তাদের ক্ষমতা এসছে পার্টির চেয়ারম্যান হচ্ছে সেদিন আমি পদত্যাগ করেছি। কারণ আমি তখনই জানি, শুরু থেকেই জানি এই লোক তৃণমূল জাতীয় পার্টি গঠন করেছিল যখন এরশাদ সাহেব বহিষ্কার করে। অনেকেই বলে যে বহিষ্কৃত হইলে, পদবঞ্চিত হইলে এরা জাতীয় পার্টির কেউ না। আপনি নিজেও পার্টি থেকে আপনার ভাইয়ের কাছ থেকে গিয়ে পাল্টা আপনি কমিটি করার চেষ্টা করেছেন, তৃণমূল জাতীয় পার্টির নাম দিয়েছিলেন উনি, এটা আমাদের নলেজে আছে। এখন আমাদের কথা হচ্ছে ম্যাডাম বলেছেন পার্টির অবস্থা ভালো নাই, সম্মেলন করতে হবে। সম্মেলন করে বিশ্বের ধারা, বিভিন্ন রকমের যে ধারাগুলো, যার কারণে এই পার্টির ত্যাগী নেতাদেরকে কথায় কথায় বহিষ্কার করা হচ্ছে, এইটাতে একটা কষ্ট পাবে। এখানে যারা সিনিয়র নেতা আছে সবাই এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখন থেকে রাজনীতি করে, আমরা অবশ্য ক্ষমতার পাই নাই, তখন আমরা ছোট ছিলাম। তবুও মনে পড়ে এরশাদ মুক্তি আন্দোলনের সময়, আসলে লাইভ চলছে অনেক কথা বলা যায় না, আমরা সম্মুখে গেছি, আমাদের যারা চাচা আছে, মামা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে। এখন এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই সম্মেলন কোনো বিকল্প নাই। এই সম্মেলনে আমরা আগে থেকেই চেয়ে আসছি বেগম রওশন এরশাদ পার্টির হাল ধরুন। উনি অসুস্থতার কারণে এই সুযোগটা অনেকে নিয়েছে, ওনাকে ডাইভার্ট করে দিয়ে জিএম কাদের সাহেবের কাছে নিয়ে গেছে গুটিময় কয়েকজন উত্তরায় ওনার উপদেষ্টা, যারা আজকে বিভিন্ন উপদেশ দিয়ে ত্যাগী নেতাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, জাতীয় পার্টিকে তছনছ করে ফেলছে। এই তছনছ করতে দেওয়া যাবে না, যার কারণে সম্মেলন ডাক। আর এই সম্মেলনকে সফল করার জন্য প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা থেকে একযোগে যারা ত্যাগী নেতাকর্মী আছে সবাইকে নিয়ে, এরশাদ আদর্শ সৈনিকদেরকে নিয়ে আমরা 26শে নভেম্বর ঢাকা অভিমুখে বিশাল শোডাউন দিয়ে সম্মেলন করে, কাউন্সিল করে আমরা নতুন নেতৃত্ব এবং এই একনায়কতন্ত্র ভেঙে আমরা জাতীয় পার্টিকে আবার সুশৃঙ্খলভাবে যেন দেখতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লী বন্ধু এরশাদ অমর হোক, বেগম রওশন এরশাদ দীর্ঘজীবী হোক। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। এর আগে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এরশাদ মুক্তি আন্দোলনের অগ্রগতি বীর, জাতীয় পার্টির সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক